আজকে তোমাদের আমি আলোচনা করব সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে, এবং এর সাথে আলোচনা করব ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। অর্থাৎ ইংলিশের যদি তুমি পড়তে যাও, গ্রামার বলো আর টেক্সট বুকই বলো, বেসিক যে জিনিসটা তোমাকে সাবজেক্ট চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে, তোমাকে ভার্ব চিনতে হবে। ভার্বের সব থেকে এসেনশিয়াল দুটো পার্ট হলো ফাইনিট ভার্ব কি এবং নন ফাইনিট ভার্ব কি, এই দুটো ভার্ব তোমাকে চিনতে হবে। আচ্ছা, এগুলো আমরা আজকে ডিটেলসে আলোচনা করব, জাস্ট তোমাকে বেসিক থেকে ধরে ধরে অ্যাডভান্সে নিয়ে যাব। তুমি জাস্ট সুন্দর করে বোঝো ক্লাসটা। তোমাকে আমি বলি যে সাবজেক্ট কি অবজেক্ট কি, ভাই সাবজেক্ট কি অবজেক্ট কি, তোমাকে তুমি আগের নিয়ম বাদ দাও, বাদ দিয়ে জাস্ট বেসিক থেকে বোঝো আগে সাবজেক্ট কি। আমি প্রথমে যদি আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করি, সাবজেক্ট, তাহলে দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। কয়টা? দুইটা। এক নাম্বার সাবজেক্ট যেটা হবে, এটা ভার্বের কাজ করবে। ভার্ব এর কাজ করে। তাহলে সাবজেক্ট কিসের কাজ করে ভাই? ভার্বের কাজ করে। এক নাম্বার, সাবজেক্ট কিসের কাজ করে? ভার্বের কাজ করে। দুই নাম্বার, অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব এর আগে বসে। আগে বসে, এই দুটো জিনিস কাজ তোমাকে মাথায় রাখতে হবে। সেটা হলো কি, ভার্বের কাজ করে, আরেকটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বলতো, একদম ভার্বের আগে বসে, শুরুতে বসে, সেন্টেন্সের কি শুরুতে বসে। এটা কিসের স্থান? সাবজেক্টের স্থান। তো সাবজেক্টটা চিনতে গেলে আমি দুটো তোমাকে উদাহরণ, এটা খুব সহজ। সাবজেক্টটা অবজেক্টটা একটু ঝামেলা আছে, ওটা তোমাকে বুঝতে হবে ভালো করে। একটা উদাহরণ যদি দেই যে দা বুক ইজ গুড। ওকে, আরো একটা উদাহরণ দেই, আই রিড এ বুক। তোমাকে কি বললাম ভাই, যে এটা হলো ভার্বের কাজ করে, মানে সাবজেক্ট যেটা হবে এটা কিসের কাজ করে? ভার্বের কাজ করবে। দেখো, দেখো তো, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। আচ্ছা, তুমি একটু খেয়াল করো, ভার্বকে একটু খেয়াল করো ভাই। রিড কি? রিড মানে কি? পড়া। পড়ার কাজটা কি করতেছে? আমি করতেছি নাকি তুমি করতেছো? না, আই রিড এ বুক, আমি একটি বই পড়তেছি। তাহলে পড়ার কাজটা কি করতেছে? আমি করতেছি। তা আমি আমি এটা কোথায় আছে? ভার্বের আগে আছে। তার মানে হলো এই আই যে অংশটুকু আছে বা আই যে পজিশন আছে, এটা হলো সাবজেক্ট পজিশন। সেন্টেন্সের শুরু থেকে সাবজেক্ট পজিশন। তাহলে যেহেতু ভার্বের কাজ করতেছে, এটা একটি কি? সাবজেক্ট। কোথায় গেল? এবার যদি বলি দিস ইজ দিস ইজ দিস দ্য বুক ইজ গুড, তাই না? তাহলে এই যে গুড, করা, করার কাজটা, মানে এই বুকটা কিন্তু সুন্দর। কোনটা সুন্দর? এই বইটাই কিন্তু সুন্দর। তো সব এটা খুব সহজ, আমরা জানি যেটা কাজ করবে এটাই, অর্থাৎ ভার্বের আগে অংশটা তো মূলত সাবজেক্ট পজিশন। কিন্তু তোমার যেটা সমস্যা হবে অবজেক্টে। অবজেক্টটা কি? তোমার একটু অবজেক্টটা বোঝাই সুন্দর করে। আচ্ছা, অবজেক্টটা তুমি বোঝো। এই অবজেক্টের ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা ভাই? দুইটা। কয়টা? দুইটা। সেটা হলো যে তোমাকে সাবজেক্ট প্লাস ভার্ব কে টার্গেট করতে হবে। বুঝো, সাবজেক্ট আর ভার্বকে টার্গেট করতে হবে, এক নাম্বার কাজ। কিসেকে? সাবজেক্ট এবং ভার্বকে কি করতে হবে? টার্গেট করতে হবে, এক নাম্বার কাজ। তোমার দুই নাম্বার কাজ হলো কি অথবা কাকে, কাকে দিয়ে প্রশ্ন করে, মানে আস্ক করে, প্রশ্ন করে উত্তর করতে হবে, উত্তর পেতে হবে, পেতে হবে। এই দুটো জিনিস তুমি জাস্ট মনে রাখো ভাই। সেটা হলো যে সাবজেক্ট প্লাস ভার্বকে টার্গেট করতে হবে। দুই নম্বর কাজ হলো কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর বের করতে হবে। যদি এই দুটো শর্ত পূরণ করে, তবেই সে অবজেক্ট হওয়ার যোগ্য, আদারের সে অবজেক্ট হতে পারে না। আমি তোমাকে দুটো উদাহরণ দিব। আমি যদি তোমাকে বলি যে সাপোজ নিড আই নিড এ কার। ওকে, খুব কার আমার পছন্দ, তাই না? আই নিড এ কার। ওকে, আমার একটা কি পছন্দ বলে, আমার কি একটা কি প্রয়োজন বলতো? কার প্রয়োজন। আর ভালো লাগে না হাতে হাতে চলে যাইতে, না? কি দরকার? এখন কার দরকার। তো আই নিড এ কার, এখানে দেখো তো, আমি যদি প্রশ্ন কি বললাম যে তোমাকে সাবজেক্ট এবং ভার্বকে
টার্গেট করতে হবে। সব থেকে সেফ জোন হলো তুমি সবসময় ভার্বকে টার্গেট করবা ভাই। কিসেকে বলতো? ভার্বকে। কাকে? ভার্বকে। সো এই যে নিড একটা ভার্ব, আই নিড আমার প্রয়োজন এ কার, একটি কার। এখন কথা হলো তুমি এখন কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করো। কাকে প্রয়োজন? উত্তর আছে, মানে এখানে কাকে বলতে কোনো কেউ আছে, কোনো পার্সন আছে না। এবার আমি যদি বলি কি প্রয়োজন, উত্তর আছে, হ্যাঁ আছে। কি প্রয়োজন? এ কার, একটি গাড়ি প্রয়োজন। তার মানে এই কার এই অংশটুকু হলো অবজেক্ট। কি বলতো? অবজেক্ট। এই কার এই অংশটুকু কি বলতো? অবজেক্ট। এই কার এই অংশটুকু কি বলতো? অবজেক্ট। এবার তোমাকে আমি আরেকটা প্রশ্ন দিই, একটা সেন্টেন্স লিখি। আমি বললাম যে হি হি ওয়েন টু স্কুল, স্কুলে গিয়েছিল, এটা আমি বললাম। এখন তোমাকে টার্গেট করতে হবে ওয়েন কে, মানে সে স্কুলে গিয়েছিল, তাই না? ওয়েন, কি গিয়েছিল? উত্তর আছে, নাই। কি গিয়েছিল? কাকে গিয়েছিল? উত্তর আছে, না। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না, কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না। তাহলে এই জিনিসটা কি বলতো? টু গো। আমি তোমাকে যদি বলি টু গো, তুমি যখন বলো সাবজেক্ট ভার্ব এরপরে অবজেক্ট হয়, তাহলে এটা বলো তো এটা কি অবজেক্ট ফর্ম? এটা কি অবজেক্ট? তুমি যদি পরীক্ষার খাতায় অবজেক্ট দাগে আসো তোমাকে 0 দিবে, এবং পয়েন্ট কি বলতো 2-5 মার্ক কাটা দিবে বরঞ্চ তোমার পজিটিভ মার্ক থেকে। দেখো তো টু স্কুল, তাহলে এটা হলো এক্সটেনশন। এক্সটেনশন কি বলতো? এটা এক্সটেনশন। এক্সটেনশন কি তোমাকে আমি বুঝাচ্ছি এক্সটেনশন কি। তাহলে তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, আরেকটা জিনিস বুঝতে হবে, তোমাকে কি বুঝাই। এটা নোট করো তো, নোট করো, একটা নোট করো, নোট করো। আচ্ছা, নোট নোট একটি বাক্যে, একটি বাক্যে, একটি বাক্যে ভার্ব, একটি বাক্য অবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বাদে, বাদে বাকি সব, বাকি সব এক্সটেনশন। মাথার উপর দিয়ে গেল? তোমাকে জাস্ট বোঝাচ্ছি। একটা বাক্যে যদি অবজেক্ট থাকে, যদি দেখো অবজেক্ট থাকে, একটা বাক্যে কমপ্লিমেন্ট যদি থাকে, এগুলা বাদ দিয়ে বাকি যা আছে সবকিছু কিসের অংশ? এক্সটেনশনের অংশ। আমি কথা হলো ভাইয়া অবজেক্টটা তো চিনলাম, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর বের করবো ভাবকে প্রশ্ন করে। কমপ্লিমেন্টটা কি জিনিস? কমপ্লিমেন্টটা তোমাকে একটু বোঝাচ্ছি আমি। কমপ্লিমেন্টটা হলো সমান সমান, সাবজেক্ট যে ব্যক্তি ভার্বের পরে আর যে অংশটাকে বসবে, এই দুইটা অংশ একই ব্যক্তিকে নির্দেশ করবে অথবা একই থিংস কে নির্দেশ করবে, একই জিনিসকে নির্দেশ করবে। যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে যদি বলি হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, সে একজন কি? ডাক্তার। আমি তোমাকে যদি বলি যে আহ, আমি যদি বলি আই অ্যাম মাউন্ট, ওকে, যা আসতেছে মাথায় দিচ্ছি, আই অ্যাম মামুন। এখন দেখো তো হি ইজ এ ডক্টর, সে একজন ডক্টর। তাহলে হিটা যে ব্যক্তি, এই ডক্টরটা কি একই ব্যক্তি না বলতো? তাহলে এখানে কি সে হয় ডক্টর, মানে যে ব্যক্তিটা ডক্টর মূলত সেই হলো সে, তাই না? এবার আমিটা কে? আমিটা মূলত মামুন, মামুনও যে, আমিও তাই, আমিও যাই, মানে যে মামুনও কি ওই একই ব্যক্তি। সো যখন এই দুইটা থিংস একই বুঝাবে ভার্বের আগে এবং পরের অংশটাকে, সো এই অংশটিকে তুমি বলতে পারো কমপ্লিমেন্ট। কি বলতো? কমপ্লিমেন্ট। তাহলে বোঝা গেল একটি বাক্যের কমপ্লিমেন্ট এবং অবজেক্ট বাদ দিয়ে বাকি যা কিছু থাকে সবকিছু কি বলতো? এক্সটেনশন। বোঝা গেল? এক্সটেনশন। তোমাকে একটু আমি উদাহরণের মাধ্যমে সুন্দর করে এটা আগে বোঝানোর চেষ্টা করবো। এবার দেখো তুমি আরো অবজেক্ট সম্পর্কে ভালো ধারণা পাবা। অবজেক্টের দুটি অংশ আছে, একটু তোমাকে যদি উদাহরণ দিয়ে বুঝাই। আমি বললাম যে হ্যাভ আই হ্যাভ এ কার, ওকে। আবার আমি তোমাকে বললাম আই হ্যাভ আই হ্যাভ গন টু স্কুল, ওকে। আবার আমি তোমাকে বললাম আই হ্যাভ গন টু স্কুল, আমি বললাম আই হ্যাভ বিন আই হ্যাভ বিন I have been reading. Okay. I have been reading a book
for 3 hours. ওকে, তোমাকে এবার আমি প্রশ্ন করলাম এ বুক ফর 3 hours, এই দুটো অংশ তোমাকে আমি দিলাম আন্ডারলাইন করে, টু স্কুলের অংশ দিলাম, এই অংশ। এবার তোমাকে আমি যদি বলি আই হ্যাভ এ কার, এই কার এটাকে কি বলে, এই অংশটাকে কি বলে, তাহলে তোমার মাথায় প্রথমে অবজেক্টের চিন্তা ভাবনা আসবে। তুমি আগে হ্যাভ কে চিন্তা করো, ঠিক আছে, হ্যাভ কে চিন্তা করো। আই হ্যাভ এ কার, হ্যাভ মানে আছে, আমার একটি গাড়ি আছে। কি আছে? গাড়ি আছে, মানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তার মানে ইট ইজ ইট ইজ এ ইট ইজ অ্যান অবজেক্ট। কি বলতো? অবজেক্ট। বোঝা গেল? আচ্ছা, এবার তুমি এই অংশটুকু চিন্তা করো, আই হ্যাভ গন টু স্কুল, মানে আমি স্কুলে গিয়েছিলাম, তাই না? এবার তুমি দেখো তো আই হ্যাভ গন, এই যে আমি গিয়েছিলাম, একে কি দিয়ে প্রশ্ন করো? কি গিয়েছিলাম? আনসার আছে না। কাকে গিয়েছিলাম? আনসার আছে না। অতএব এই অংশটুকু হবে এক্সটেনশন। বুঝাতে পারছি? এবার এই বাক্যটা যদি একটু খেয়াল করো, লেখা আছে আই হ্যাভ বিন রিডিং আ বুক ফর 3 hours, মানে হলো 3 ঘন্টা যাবত আমি একটা বই পড়তেছি। এখন এই অংশটুকু এ বুক এবং ফর 3 hours, এই দুটো অংশ কি বলে? তোমাকে এখন চিন্তা করতে হবে এই অংশ, অর্থাৎ ভাগকে প্রশ্ন করতে হবে। এই যে আমি বই পড়তেছি, তাই না? কয় ঘন্টা যাবত? 3 ঘন্টা যাবত। এখন কথা হলো যে পড়তেছি, আমি যে পড়তেছি এটা কি দিয়ে প্রশ্ন করো? কি দিয়ে প্রশ্ন করো, অথবা কাকে দিয়ে প্রশ্ন করো? আচ্ছা, কি পড়তেছি? বই পড়তেছি। উত্তর আছে কিনা? আছে। তার মানে এই অংশটা হলো অবজেক্ট। কি বলতো? অবজেক্ট। এবার যদি বলি কাকে পড়তেছি, দেখো তো কাকে যে কোনো উত্তর আছে এখানে? নাই। কি পড়তেছি? আছে। আছে কি এখানে? উত্তর নাই। তার মানে ফর 3 hours, এখানে সবাই বোঝাচ্ছে এখানে। এখানে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না, কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না। অতএব ইট ইজ অ্যান এক্সটেনশন। এক্সটেনশন। আমি কি বুঝাইতে পারছি ভাই? খুব ইজি, মানে জাস্ট যদি তুমি বুঝতে পারো বেসিক থেকে মাথায় ঢুকাইতে পারো, খুব ইজি। ওকে, তোমাকে আরেকটা উদাহরণ দিয়ে আমি বুঝাবো আরেকটা জিনিস। তোমার একটু খেলা আছে, এবার একটু একটু অ্যাটেনশন প্লিজ, প্লিজ অ্যাটেনশন। একটা জিনিস তোমাকে বুঝাই। আমি বললাম আই, আমি খুব গিফট দিতে পছন্দ করি, হ্যাঁ। আই গিভ গিভ আচ্ছা, আই গেভ হিম এ পেন, যা আস্তে আস্তে মাথা দিচ্ছি। ওকে, তোমাকে আমি বললাম এই অংশটুকু একটু আন্ডারলাইন করলাম, এই অংশটুকু আন্ডারলাইন করলাম। এবার বললাম যে এটাকে কি বলে, আবার বললাম এটাকে কি বলে। তুমি কি বলবা? তুমি কি করবা? তুমি জাস্ট কি করবে, ভার্বকে প্রশ্ন করবা। আই গেভ হিম এ পেন, আমি তাকে একটি কলম উপহার দিয়েছিলাম, তাই না? এবার প্রশ্ন করবা, কি দিয়ে প্রশ্ন করবা আর কাকে দিয়ে প্রশ্ন করবা। দেখো তো আসে কিনা অ্যান্সার। আমি তাকে আমি তাকে উপহার দিয়েছিলাম, কি দিয়েছিলাম? এ পেন উপহার দিয়েছিলাম। তার মানে এটা অবজেক্ট। কাকে দিয়েছিলাম? তাকে দিয়েছিলাম, তার মানে এটাও অবজেক্ট। এবার কথা হলো ভাই, একটি বাক্যে এবার আমরা কয়টি অবজেক্ট দেখতে পেলাম? দুইটা অবজেক্ট দেখতে পেলাম। তাহলে এই দুইটা অবজেক্টের ডেফিনেশন কি, এই দুটো অবজেক্ট আসলে কি জিনিস, এটা তোমাকে বুঝতে হবে ভাই। এখানেই হলো খেলা, এটা এবং এটা। আবার এটা বোঝার জন্য দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, একটা হলো ডিরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কি এবং ইনডিরেক্ট অবজেক্ট কি, এখন আমরা এই দুটো জিনিস বুঝবো সুন্দর করে। এটা থাক, আমি এটা রাখা দিলাম, আমি সুন্দর করে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টটা বুঝবো। ওকে, ডিরেক্ট ভার্সেস কি বলতো ইনডিরেক্ট। ওকে, তো এটা মিশাই দেই দিয়ে আমরা নতুন করে লিখি। আমি তোমাকে 3টা উদাহরণ দিব। তাহলে আমি বলি যে ডিরেক্ট অবজেক্টটা কি। ডিরেক্ট 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 মানে হলো মুখ্য কর্ম। কি বলতো? মুখ্য কর্ম। আর ইনডিরেক্ট মানে হলো ইন ডিরেক্ট মানে হলো গৌণ কর্ম। গৌণ কর্ম। দুটো জিনিস জাস্ট মনে রাখো, ডিরেক্ট মানে হলো মুখ্য কর্ম আর ইনডিরেক্ট মানে গৌণ কর্ম। এটা আবার আরেকটা জিনিস যে তুমি এই জিনিসটা মনে রাখবা, ডিরেক্ট যদি বোঝায় তাহলে তোমাকে মনে রাখতে হবে এ থিং। এ থিং মানে হলো, আর মানে হলো একটা বস্তুকে বোঝাবে। কি বোঝাবে? একটা একটা বস্তু।
বস্তু। আর যদি ইনডিরেক্ট অবজেক্টের চিন্তা করো তাহলে এটা হলো গৌণ কর্ম, মানে হলো এ পার্সন, এ পার্সন। তুমি তো দুটো জিনিস মনে রাখবা। তাহলে ডিরেক্ট অবজেক্টটা কি? একটা থিং বোঝাবে, কোনো বস্তু বোঝাবে। ইনডিরেক্ট অবজেক্ট মানে একজন কি বোঝাবে? ব্যক্তি বোঝাবে। একজন কি বোঝাবে? ব্যক্তি বোঝাবে। এই দুটো জিনিস তোমার মাথায় আছে না ভাই? আচ্ছা, এবার তোমাকে জাস্ট এবার খেলাটা দেখাবো। আচ্ছা, আমি বললাম, এই একই উদাহরণ দিলাম, আই গেভ হিম। আবার বললাম আই গেভ এ পেন। ওকে, আবার আমি বললাম আই গেভ হিম এ পেন। এটা উদাহরণ দিলাম। এবার বললাম এটা 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 কি, এটা কি, এটা কি, এটা কি, সবগুলো আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট। এখন অবজেক্ট, এটা কি অবজেক্ট? আমি বলবো এটা হলো ডিরেক্ট অবজেক্ট। কেন আমি তোমাকে বলতেছি এটাও কি ডিরেক্ট অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। আবার তোমাকে একটু 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 খেয়াল করো, এই দুটো উদাহরণ আমরা পরে আসতেছি, এটা আগে একটু খেয়াল করো। আই গেভ হিম, তাকে দিয়েছিলাম পেন, একটু কলম দিয়েছে। আমরা জানি দুটোই কি, আমরা এর আগে দেখলাম অবজেক্ট। এখন কি অবজেক্ট সেটা তোমাকে বোঝাই। হিম তার মানে কি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে কিনা, একটা পার্সন। তার মানে কি এটা ইনডিরেক্ট অবজেক্ট। কি বলতো? ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট ধরে নাও। ওকে, এবার এপ্রিল একটা থিংকে বোঝাচ্ছে কিনা, একটা বস্তুকে বোঝাচ্ছে কিনা, অর্থাৎ এটা হলো ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট। এই দুটো জিনিস ক্লিয়ার? ক্লিয়ার। এবার দেখো তুমি একটু ভাই, যে আই গেভ এ পেন, আমি একটি কলম দিয়েছিলাম, একটি কলম উপহার দিয়েছিলাম, এটা ডিরেক্ট মানলাম থিংস। কিন্তু কথা হলো ভাই, আই গেভ হিম, এখানে এটা ডিরেক্ট হলো কেন? আপনি তো একটু আগেই বললেন যে ইন, মানে হলো একজন পার্সনকে যদি বোঝায় তাহলে সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এটা এখানে ডিরেক্ট হয়ে গেল কেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চন, তাই না? এবার তোমাকে একটু বুঝাই এখানে ডিরেক্ট হয়ে গেল কেন। তোমাকে একটা নোট লিখো, নোট, নোট, নোট। একটি বাক্যে, একটি বাক্যে একটি মাত্র, একটি মাত্র অবজেক্ট থাকলে, থাকলে সর্বদাই, সর্বদাই ডিরেক্ট হয়, ডিরেক্ট অবজেক্ট হয়, ডিরেক্ট অবজেক্ট, অবজেক্ট হয়। এতটুকু একটু খেয়াল করো। তার মানে হলো যত কিছু আমরা এতক্ষণ শেখালাম, এটা কি ফাও? হ্যাঁ না, হ্যাঁ না, ফাও কি না? যদি ফাও মনে করো তাও আপনার ভুল, আর যদি মনে করো যে এটা শিক্ষা, এটাও আবার ভুল নয়। কেন? তোমাকে একটা জিনিস বুঝাই, যে আই গেভ হিম এ পেন, এই বাক্যে আসছে, এটা তোমাকে এই রুলসটা প্রয়োগ হচ্ছে। কিন্তু একটি বাক্যের মধ্যে যদি দেখো যে একটি মাত্র অবজেক্ট আছে, সেটা হতে পারে পার্সন, হতে পারে থিং, হতে পারে ডিরেক্ট অথবা ইনডিরেক্ট, যাই হোক না কেন, তোমাকে লিখতে হবে ডিরেক্ট অবজেক্ট। কি অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। মনে থাকবে কি অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। কি অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। কারণ হলো একটি বাক্যের মধ্যে এটা জিনিস, হঠাৎ আরো 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 পড়া আছে, আমরা সামনে দেখি একটু আগে। হ্যাঁ, জাস্ট এতটুকু মনে রাখলে হবে, এখান থেকে আর বেশি কিছু লাগে না আসলে। তবে তোমার আমরা আরেকটা জিনিস দেখবো এবার, আসল জিনিস, সেটা হলো ভার্ব। কি বলতো? ভার্ব। হ্যাঁ, অনেক দূর আসলাম না? আচ্ছা, ভার্বের দুটো অংশ আমরা আজকে বলবো, সেটা হলো ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব। আচ্ছা, ফাইনিট ভার্সেস নন ফাইনিট, নন, এই দুটো জিনিস আমরা দেখবো। সব থেকে সমস্যা যেটা তোমাদের হয় বেশি, যেটা আমারও একটা সময় হইতো, সেটা হলো ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্বকে চিনতে না পারা, বুঝতে না পারা। এবার আজকে তোমাকে আমি এমন একটা জিনিস শেখাবো, এমন একটা জিনিস শেখাবো, যে সারা জীবন আর ভুল করবে না। ফাইনিট ভার্ব দেখার সঙ্গে চিনবা, নন ফাইনিট ভার্ব দেখার সঙ্গে চিনবা। একদম বেসিক টু অ্যাডভান্স করবো। দেখো, তোমাকে আমি যদি একটু বলি যে এই পৃথিবীতে যত ভার্ব আছে, ভার্বকে 6টি ফর্মে ভাগ করা হয়। কয়টি বলতো? 6টি। আচ্ছা, ভার্বকে ভার্বকে 6 ভাগে ভাগ করা হয়। 6। ওকে, পড়ে গেল। আচ্ছা,
ছয়টি ফর্ম, ছয়টি ফর্ম। ভার্বের কয়টি ফর্ম? ছয়টি ফর্ম। জাস্ট এটা জিনিস মনে রাখো, কয়টি ফর্ম? ছয়টি ফর্ম। এই ছয়টি ফর্মকে আমরা জাস্ট একটু আইডেন্টিফাই করব। ওকে, আচ্ছা আমরা এইভাবে সহজভাবে লিখি ভি নট, V1, V2, V3, V4 and V5। ওকে, দেখো তো এখানে তিনটা, এখানে তিনটা, মোট হলো ছয়টা। এই ছয়টা ভাগই হলো আসাইয়ার। আমরা একটু বুঝি যে ভিউ জিরোটা মূলত আমরা কি নির্দেশ করতেছি। ভি নটটা মূলত বেস ফর্ম, বেস ফর্ম কি ফর্ম? বেস ফর্ম। V1 এটা মূলত প্রেজেন্ট ফর্ম, কি বলতো? প্রেজেন্ট ফর্ম। এটা কি ফর্ম? এটা হলো পাস্ট ফর্ম, অর্থাৎ V2টা কি? পাস্ট ফর্ম। আচ্ছা, V3টা কি? পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফর্ম আর কি। ওকে, তাহলে V4টা কি? প্রেজেন্ট পার্টিসিপল, অথবা যেটাকে জিআর বলি আমরা, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ওকে, V5টা কি? এটা বলতো ইনফিনিটিভ, ইনফিনিটিভ। ওকে, ডান। এই এই ছয়টা জিনিস তোমাকে বেশ মনে রাখতে হবে। V0 মানে বেস ফর্ম। বেস ফর্মটা মানে কি? ডিকশনারি ওয়ার্ক, অর্থাৎ তুমি যে কোনো একটা ভার্বকে যখন ডিকশনারিতে খুঁজে পাবা, অর্থাৎ একদম বেস ফর্মে খুঁজে পাবা, মনে রাখবা বেস ফর্ম সর্বদা প্লুরাল হয়। কি হয়? প্লুরাল হয়। তো বেস ফর্ম সর্বদা কি হয় বলতো? প্লুরাল হয়। কি হয়? প্লুরাল হয়। এটাকে মডিফাই করে সিঙ্গুলার করে নিতে হয়। এবার সেই জিনিসটা তোমাকে একটু আমি দেখাবো। তাহলে ভি নটটা হলো বেস ফর্ম, ভি ওয়ানটা হলো এর সঙ্গে ই অথবা ই এর যুক্ত করে সিঙ্গুলার করতে হয়। ই অথবা ই এর যুক্ত করে, একটা ভার্বের সঙ্গে ই অথবা ই এর যুক্ত করে কি করতে হয়? সিঙ্গুলার করতে হয়। আচ্ছা, ভি2টা কি? পাস্ট ফর্ম, ভি3টা কি? পাস্ট পার্টিসিপল, আর ভি4টা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর ভি5টা কি? ইনফিনিটিভ। এই জিনিসটা আমরা একটু শিখবো একটা উদাহরণের মাধ্যমে। আমরা যদি এই দিকে একটু লিখি, ওকে, আচ্ছা এই দিকে একটু লিখি, একটা ভাব বলতো, যে কোনো একটা ভাব, সহজ একটা ভাব। আচ্ছা আমি বলি ইট, কি বলতো? ইট, ই ইট। ওকে, আমি সহজ একটা ভাব নিলাম। ইট, ইট মানে কি বলতো? খাওয়া। এই যে ইটটা লিখলাম, এটা হলো ডিকশনারি ওয়ার্ড, মানে বেস ফর্ম। এটা প্লুরাল ফর্ম। কি ফর্ম? প্লুরাল ফর্ম। এবার তোমাকে আমি বলি যদি কিন্তু সিঙ্গুলার করতে হবে, প্রেজেন্ট প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে, তাহলে কি করতে হবে? এর সঙ্গে এস অথবা ই এর যুক্ত করতে হবে। তাহলে কি? ইটস, ইটস। তাহলে এটা কি হয়ে গেল? প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। আমরা জানি এই ইটের পাস্ট ফর্মটা কি বলতো? অ্যাট, অ্যাট। যদি আমি বলি এই যে ইট, এটা এটা পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলতো? ইটেন, ইটেন। আবার এটা, ওকে, আবার এটার প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা কি বলতো? এটা হলো ইট অ্যাট, ইটেন, ইটেন। আরেকটা কি বলতো? ইনফিনিটিভ, অর্থাৎ 2 প্লাস 2 ইট। ওকে, যাক, তোমাকে জাস্ট এই জিনিসটা আমি দেখালাম, তাই না? ইট অ্যাস অ্যাট ইটেন, ইটেন, তবে কি? টু ইট, টু ইট। আচ্ছা, এবার তোমাকে একটা জিনিস আমি বোঝাবো, সেটা হলো এইগুলো কেন দেখাচ্ছি? কারণ হলো তোমাকে বেস ফর্মটাকে চিনতে হবে। কি ফর্ম? বেস ফর্ম। আমি কিন্তু এই সমানে সমান আসতেছি, হ্যাঁ, তোমাকে একটু বেস ফর্ম গুলোকে চিনাচ্ছি, ভার্ব গুলোকে চিনাচ্ছি। আমরা তোমার অ্যাম ইজ আর ওয়াজ আর বলে না, এই অ্যাম ইজ আর ওয়াজ আর এর বেস ফর্মটা কি বলতো? বি। কি বলতো? বি। আবার এটাকে যদি প্রেজেন্ট ফর্মে নিয়ে আসো, তাহলে একটা হবে অ্যাম, ইজ, আর এটা কি? আর। এটা হলো প্লুরাল, কেন বলতেছে, আর এটা হলো সিঙ্গুলার। ঠিক আছে, সিঙ্গুলার ফর্ম। আবার পাস্ট ফর্মটা কি? ওয়াচ, এটা কি? ওয়্যার, ওয়্যার। এটা কি প্লুরাল ফর্ম, এটা কি সিঙ্গুলার ফর্ম। তারপর এটি কি বলতো? বি, মিজ আর, ওয়াজ আর। তারপর কি বলতো? যে হলো ইটেন। তার মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মে কি হবে? বিন, বিন, তাই না? তারপরে কি তোমাকে কি দেখাচ্ছে? তারপর কি? প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ জিরাল ফল, বিন,
বিং। দুঃখিত, এই জায়গাটা তুমি একটু কালেকশন করে নাও, কালেকশন করে নাও। সেটা হলো এখানে হবে ইটিং। কি হবে বলতো? ইটিং। অর্থাৎ অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম মানে জিরান ফর্ম যেটা, এটা ভার্ব প্লাস আইএনজি হবে। কি বলতো? ভার্ব প্লাস আইএনজি হবে। ঠিক একই ভাবে এটা বি থেকে আইএনজি হয়ে গেল বিং। আর এটা যদি আমি চিন্তা করি তাহলে টু প্লাস ভাবে বেস ফর্ম, তার মানে টু প্লাস বি, টু বি। অর্থাৎ দেখো তো বি বেস ফর্ম ছিল, এর সমানে টু যুক্ত হয়েছে। তারপরে যদি এটা বলি যে ভার্ব প্লাস আইএনজি, তার মানে দেখো তো বি ছিল তার সঙ্গে আইএনজি, যে ইট ছিল তার সঙ্গে আইএনজি। আর এগুলো তো তোমাকে পড়তেই হবে, তাই না? আচ্ছা, তোমাকে জাস্ট এই জিনিসটা দেখালাম। এবার কথা হলো, এতক্ষণ যে জিনিসটা আলোচনা করতেছিলাম আমরা, সেটা হলো যে কোনটা ফাইনিট ভাব এবং কোনটা নন ফাইনিট ভাব। এইটাই হলো তোমাকে বোঝার বিষয়। প্রথম যে তিনটা এতক্ষণ তোমাকে পড়াইলাম, অর্থাৎ ভি নট, ভি ওয়ান, ভি টু। এবার পরের তিনটে পড়াইলাম ভি থ্রি, ভি ফোর, ভি ফাইভ। এই প্রথম তিনটা হলো ফাইনিট ভাব। কি ভাব? ফাইনিট ভাব, ফাইনিট ভাব। বোঝাতে পারছি? আর এই শেষের তিনটা হলো নন ফাইনিট ভাব, নন ফাইনিট ভার্ব। এই দুটো জিনিস তুমি খেয়াল করো। তাহলে প্রথম তিনটা কি ভাই বলতো? ফাইনিট ভাব। আর পরের তিনটা কি? নন ফাইনিট ভাব। প্রথম তিনটা কি? ফাইনিট ভাব। আর পরের তিনটা কি? নন ফাইনিট ভাব। অর্থাৎ ভি ওয়ান, ভি টু, ভি ওয়ান মানে ভি নট, ভি ওয়ান, ভি টু, এই তিনটা হলো ফাইনিট ভাব। ভি থ্রি, ফোর আর হলো ফাইভ, এটা কি? নন ফাইনিট ভাব। আর এবার তোমাকে আরো কয়েকটা জিনিস শেখাবো, তারপরে উদাহরণের মাধ্যমে একদম বিষয়টা একদম একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, তোমার আরেকটা জিনিস শেখাবো, সেটা হলো যেটা লাগে যে হ্যাভ, হ্যাভ ভাবটা একটু তোমাকে ক্লারিফাই করে দেই। সেটা হলো ওকে, হ্যাঁ, ভি নট যদি আমি খেয়াল করি একটু, ভি নট, ভি নট সেটা হবে হ্যাভ। বলতো? হ্যাভ। তারপর যদি আমি বলি যে ভি ওয়ান, সেটা হবে যে হ্যাজ, হ্যাজ। তারপর ভি টু হ্যাড। তারপর ভি থ্রি, এটাও হবে হ্যাড, তাই না? হ্যাভ, হ্যাড, হ্যাড। ঠিক আছে। ভি ফোর, ভি ফোর এটা হলো হ্যাভিং, হ্যাভিং। ভি ফাইভ এটা হলো টু প্লাস হ্যাভ, ওটা বেস ফর্ম যেটা, তাই না? যেমন যে হ্যাভ, হ্যাভ প্লাস আইএনজি, টু প্লাস হ্যাভ মানে বেস ফর্ম যেটা। হ্যাঁ, ওকে। এই জিনিসটা তুমি একটু মাথায় খেয়াল রাখো বা তুমি একটু মাথায় গেঁথে রাখো। ভি ওয়ানটা হচ্ছে হ্যাভ, তারপর হ্যাজ, তারপর হ্যাড, তারপর কি? তারপর হ্যাড, তারপর ফোর কি? হ্যাভ প্লাস আইএনজি মানে হ্যাভিং। আর ফাইভ কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম বলতে হলো টু হ্যাভ। ঠিক আছে? এটা কি? ইনফিনিটিভ ফর্ম। এবার হ্যাভ এর ফর্ম গুলো আমরা একটু আস্তে করে দেখে নিলাম, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস তুমি একটু নোট করে রাখো তো ভাই, ভুলে গেছিলাম এখানে। সেটা হলো একটা জিনিস নোট কর। সেটা হলো একটা ভার্বকে সিঙ্গুলার করতে গেলে কিভাবে করতে হয়, কখন এস যুক্ত করতে হয় আর কখন এস যুক্ত করতে হয়। কোন ভার্বের শেষে নট, নট কোন কোন ভার্বের শেষে, তুমি যদি দেখো কোন ভার্বের সব শেষে এস আছে, এস আছে, এইচ আছে, এইচ আছে, ও আছে, এক্স আছে। দেখবার ভার্বের শেষে এই 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 এইগুলো আছে, কি বলে, বর্ণগুলো আছে। ঠিক আছে? বা লেটার গুলো আছে। তাহলে তুমি কি করবা? এর সঙ্গে, এর সাথে, এর সাথে ইএস, বলতো ইএস যুক্ত করে, যুক্ত করে সিঙ্গুলার করতে হয়, সিঙ্গুলার করতে হয়, করতে হয়। এই জিনিসটা মনে রাখো। কোনো একটা ভার্বের শেষে বা একটা 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 ভাব, তো ভাব যে ওয়ার্ডটা আছে এর শেষে যদি তুমি দেখো যে এস আছে অথবা এস আছে অথবা এইচ আছে অথবা এইচ আছে অথবা তুমি যদি দেখো ও আছে অথবা এক্স আছে, তাহলে এর সঙ্গে এস যুক্ত করে কি করতে হয়? সিঙ্গুলার করতে হয়। আদারওয়াইজ কিন্তু এটা পুরাই থেকে যায়। আমি কি বুঝাইতে পারছি ভাই? ওকে।
এই জিনিসটা দেখো। এবার আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই পুরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে পুরো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব যা রুলস এতক্ষণ পড়লাম বা যে নিয়ম গুলো পড়লাম এগুলার সামারি একদম নিয়ে আসছে এখানে আমরা, যেখানে উদাহরণের মাধ্যমে আমাদের মাথায় সেট করে নেব বিষয়। তোমাকে একটা জিনিস আমি বলি, নোট করে নাও খাতায়, সেটা হলো একটি বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকতে পারে, মানে একটা বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকতে পারে, আর বাকি যত ভার্বই থাকুক না কেন সবগুলা নন ফাইনাইট ভার্ব। বুঝতে পারছি আমি? সবগুলো কি নন ফাইনাইট ভার্ব। আর একটি বাক্যে কয়টি ফাইনাইট ভার্ব থাকতে পারে? মাত্র একটি। আর এরপর যত ভার্ব থাকবে সবগুলো কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এবার তোমাকে আমি ভার্ব গুলাকে চিহ্নিত করে দিব এবং তোমাকে বলবো যে এটা আসলে কোন কোন ভার্ব। দেখো, আই এম হ্যাভিং, কি বলতো? আই এম হ্যাভিং, এখানে একটা দাগ দিলাম, এখানে একটা আন্ডারলাইন করলাম। এখন আমি তোমাকে বললাম যে এমটা কোন ভার্ব এবং হ্যাভিংটা কোন ভার্ব। তোমাকে আমি বলছি যে প্রত্যেকটা ভার্বের 6টি ফর্ম আছে। কয়টি ফর্ম ভাই? 6টি ফর্ম। এই ছয়টি ফর্মের প্রথম 3টি হলো ফাইনাইট ভার্ব আর শেষের 3টি হলো নন ফাইনাইট ভার্ব। একটু রিকল করো তো যে এম এটা কি ছিল বলতো? ভি1 ছিল কিনা? একটু কি রিকল করো, একটু দেখো। এটা ছিল ভি1। তার মানে হলো ভি1, তার মানে এটা হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ফাইনাইট ভার্ব। ওকে, এবার যদি তুমি একটু খেয়াল করো যে হ্যাভিং এটা কোনটা ছিল বলতো? হ্যাভিং ছিল, একটু রিকল করো। আচ্ছা, হ্যাভিংটা মূলত ছিল, এটা ভি4 ছিল। কি বলতো? ভি4। এর মানে এটা হলো নন ফাইনাইট ভার্ব। মনে থাকবে, নন ফাইনাইট ভার্ব। এবার তোমাকে আমি বলি যে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এখন বললাম যে হ্যাভ এর নিচে দিলাম এবং ইটেন এর নিচে দিলাম, তাহলে যে হ্যাভ, তাহলে কি হ্যাভ এটা কি ফর্ম বলতো? বেস ফর্ম, তাই না? কি ফর্ম? বেস ফর্ম, অর্থাৎ ভি0। কি বলতো? ভি0। তার মানে এটা হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। আর এই যে ইটেন এটা কি ছিল বলতো? এটা ছিল ভি3। কি বলতো? ভি3, ভি1, ভি1, ভি2, হ্যাঁ ভি3। ঠিক আছে, ভি3। এর মানে হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। ওকে, আবার তুমি যদি বলি যে শি ইজ ওয়াকিং টু স্কুল, তাই না? শি ইজ ওয়াকিং টু স্কুল, সে স্কুল যাচ্ছে। এবার দেখো তো, ইজ এ দিলাম এবং ওয়াকিং এ দিলাম। ইজটা কি? এটা ছিল বলতো ভি1 এ ছিল, তার মানে এটা কি ফাইনাইট ভার্ব। ঠিক একই ভাবে ওয়াকিং এটা কি বলতো? ভি3। এটা কি ছিল বলতো? ভি3। এর মানে নন ফাইনাইট ভার্ব। দেখবা আনসার করবা, এই স্ট্রাকচারটা মাথায় রাখবা। 1 নাম্বার ভি নট 1 2 3, তারপর 4 5 6। এবার স্ট্রাকচারটা মাথায় যদি রাখতে পারো দেখবা আনসার করবা। দ্য কার ইজ অন দ্য রোড, ইজ, তাই না? এটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। সরি, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? এটা হলো ভি1, আমরা জানি। কি বলতো? ভি1। এবার দেখো তো, আই ওয়েন্ট টু গিভ ইউ। আচ্ছা, আই ওয়ান্ট টু গিভ ইউ, সরি, আই ওয়ান্ট টু গিভ ইউ, তাই না? এই ওয়ান দিলাম একটা, হ্যাঁ, এখানে একটাই ভার্ব হচ্ছে ওয়ান। কি হবে বলতো? ফাইনাইট নাকি নন ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব। একটি বাক্যের যদি একটি ভার্ব থাকে তার মানে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হয় না। এই যে আছে একটি ভার্ব আছে, তার মানে ফাইনাইট ভার্ব। আর এটা কি বলতো? ভি2। তাহলে এক কি? ভি2 দেখালাম না একটু আগে, ভি2। আচ্ছা, হি ডাস দা ওয়ার্ক, এটা ডাস একটি ভার্ব আছে, তার মানে কি? এটা হলো বি1, তার মানে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, তাই না? সবগুলো একটু দেখো। আই ডিড দ্য ওয়ার্ক একটি ভার্ব আছে, তাই না? একটি ভার্ব আছে, তার মানে এটা মূলত কোথায় আছে বলতো? ভি2 তে আছে, ভি2। তার মানে এটা ফাইনাইট ভার্ব। ওকে, এবার দেখো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই যে এখানে দুইটা ভার্ব আছে, একটা হ্যাভ, একটা হলো ডান। এবার কোনটা কি হবে বলো? এবারই খেলা, বলো কি কোনটা কি হবে বলো। হ্যাভ, হ্যাভটা কি কোন ফর্ম বলতো? হ্যাভটা মূলত বেস ফর্ম, ভি0, মানে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। ডানটা কোন ফরম্যাট বলো? ডানটা, ডানটা কোন ফরম্যাট? তোমাকে একটু যদি বলি, কি লিখে দিয়েছিলাম? ভি0, তার মানে হলো ডু, তাই না? ডু। ভি1 ডাস, ভি2 ডিড, তাই না? ভি3 এই পাশে লিখি, ভি3 ডিড ডান, ডান, তাই না? তারপর ভি4
2 আর V5 2 2। তার মানে সিম্পলি তোমাকে জাস্ট মনে রাখতে হবে এই তিনটা হলো কি বলতো, এই তিনটা হলো যে মানে নন ফাইনিট ভার্ব, আর এই তিনটা ফাইনিট ভার্ব। তার মানে দেখো তো এখানে ডান আছে, কি আছে, ডান আছে। তার মানে এই যে ডান, তার মানে কি V3, কি বলতো, V3। V3 হলো, তার মানে এটা কি বলতো, নন ফাইনিট নাকি ফাইনিট? নিঃসন্দেহে নন ফাইনিট ভার্ব। আর একটা যেহেতু ভার্ব বসেই গেছে, ফাইনিট ভার্ব পেয়ে গেছে, তার মানে বাকি যেগুলো ভার্ব আছে সেগুলো অবশ্যই নন ফাইনিট ভার্বই হবে, কারণ একটি বাক্যে একটি নন ফাইনিট ভার্ব বসা, বাকিগুলো সব কি নন ফাইনিট। এখন এবার আমরা লিখে দিচ্ছি যে এটা অপারেশন হ্যাড। এই জায়গাটা থেকে ভর্তি পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে, স্টুডেন্ট থেকে বেশি ভুল করে এই জায়গা। কেন তোমাকে একটু দেখাই। এখানে আছে কি হ্যাভ হ্যাজ হ্যাড, যে ফর্ম আছে এটা। ওকে, তোমাকে একটু না লিখে দিলে এটা আসলে হয়তো ভালো করে বুঝবা না তুমি। হ্যাঁ, একটু লিখে দিই। ওকে, V1 V0, তাহলে কি হ্যাভ। ওকে, V1 has, V2 had, V3 হ্যাঁ had, V4 having, আর V5 to had। আমি লিখছি ক্লিয়ার, এই তিনটা নন ফাইনিট আর তিনটা হলো ফাইনিট, তাই না? এবার এখানে তুমি খেলাটা দেখো। I have a book, have, তারপরে কোথায় আছে দেখো তো, B0 B0, তার মানে কি ফাইনিট ভার্ব। হ্যাজ কি আছে, V1 এ আছে, তার মানে কি ফাইনিট ভার্ব। হ্যাভ হ্যাভ, এবারে খেলা হ্যাভ, এটা তো কোথায় আছে দেখো তো, এই যে হ্যাভ কোথায় আছে, এই যে হ্যাভ, তাই না, হ্যাভ। তার মানে হলো এটা হলো V0 ফাইনিট ভার্ব, আর এটা হ্যাভ কোথায় আছে বলো তো, V3, তার মানে কি এটা হলো V3, মানে হলো নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। আচ্ছা, এবারে সেম সিস্টেম, হ্যাজ আছে মানে V1 আছে, তাই না, এটা নট, V1 আছে ফাইনিট ভার্ব, আর হ্যাড আছে তার মানে হলো V3, আর V3 মানে কি নন ফাইনিট ভার্ব। এটা হলো ফাইনিট, এটা কি নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ওকে, আবার আই হ্যাড এ বুক, আই হ্যাড এ বুক একটাই ভার্ব আছে, তাহলে নিঃসন্দেহে এটা কি হবে, এই যে V3 মানে V2 আসছে এটা, তাই না, V2 এটাকে বলি আমরা। ওকে, V2, তার মানে হলো এটা কি বলতো, যে ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব। বুঝতে পারছি? আচ্ছা, এবার খেয়াল করো, আই হ্যাড আই হ্যাড এ বুক। এবার তুমি কি করো হয়, এটাও হ্যাড দেওয়া আছে আর এইটাও হ্যাড দেওয়া আছে, এবার তুমি কি বলবা? তার মানে হলো দেখো তো, এই একটা হ্যাড আছে, এই একটা হ্যাড আছে, এবং এখানে একটা কি আছে, হ্যাড আছে, হ্যাড। ওকে, এই হ্যাডটা মূলত সাহায্যকারী ভার্ব, মানে হলো এই যে এই হ্যাডটা, তাই না, এই যে এই হ্যাডটা, আর এই হ্যাডটা মূলত কি V3, কি বলতো V3, এর একটা কি বলতো V3, মানে V3, এই V সাহায্যকারী ভার্ব মানে হলো হ্যাভ হ্যাড। ওকে, V3, এর মানে হলো এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রথম যে অংশটুকু আছে এটা হলো ফাইনিট ভার্ব, পরের অংশটা হলো নন ফাইনিট ভার্ব। বুঝতে পারছি? প্রথম অংশটা কি ফাইনিট ভার্ব, আর দ্বিতীয় অংশটা কি নন ফাইনিট ভার্ব। কেন একটা বাক্যে দেখবা যে সাবজেক্টের সাধারণত পরপরই ফাইনিট ভার্ব বসে, কিন্তু যদি ফাইনিট ভার্ব অনেক সময় শেষেও বসতে পারে, তবে একটি বাক্য যখন তুমি দেখতেছো এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে প্রথমে একটা ভার্ব বসে, তারপর আরেকটা ভার্ব বসে, তার মানে প্রথমে একটা সাহায্যকারী ভার্ব বসে, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো বসবে, এরপর একটা V3 বসবে, আর V3 মানে আমরা জানি কি বলতো, V3 মানে নন ফাইনিট ভার্ব। সো এটা হলো নন ফাইনিট ভার্ব, আর এটা কি ফাইনিট ভার্ব। সিম্পল হিসাব। আরেকটা জিনিস দেখো, আই এম হ্যাভিং হ্যাড এ বুক, এই যে আরেকটা হ্যাড এর কেস, তাই না, এই যে এম, এটা খেয়াল করো তো, কি V1 এ ছিল না, V1 এ ছিল, তার মানে ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব। হ্যাভিং, এই দেখো হ্যাভিং কোথায় আছে, V4 আছে, তো V4, আর মানে এটা হলো নন ফাইনিট ভার্ব। হ্যাড
হ্যাড, হ্যাড কোথায় আছে বলতো? এই যে এখানে হ্যাড আছে, ভিতরি, 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 তার মানে নন ফাইনাইট ভার্ব। এখন বলতে পারো ভাইয়া কি বলো, সেটা হলো যে এখানে হ্যাডটা আমরা তো এই হ্যাডটা নিতে পারি, কেন আমরা এই হ্যাডটা ধরলাম না এখানে? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন, কিন্তু এখানে ধরলাম না কারণ আছে। আমরা জানি একটি বাক্যে স্পষ্ট ভাবে একটি ফাইল ভাব আছে, এখানে এম স্পষ্ট ভাবে আছে, একটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে যে এম একটা কি ফাইল ভাব আছে। আরো কি তুমি ফাইল ভাব নিতে পারবা একটি বাক্যে? না। তাহলে তার মানে বাকি যে ফরম্যাট গুলো আছে বা বাকি যে ভাগ গুলো আছে সবগুলো কি হবে? নন ফাইনাইট ভাব। সিম্পল হিসাব ভাই। তবে আরেকটা দেখো যে হ্যাভ আই হ্যাড এ বুক, মানে এ বুক, হ্যাঁ আচ্ছা, হ্যাভ আই হ্যাড এ বুক, মানে আমি একটি বই কিনেছিলাম অতীতকালে, সেই হিসাবটা বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে। আচ্ছা, এটা মূলত এই হাতটা কি, এবার তো সাবজেক্টে পড়েই আছে এটা, চোখ বন্ধ করে এটা কি দিবা তুমি? ফাইনাল ভাব দাগা দিয়ে আসবা, কিন্তু এখানে ভুল হবে। কারণ এই বাক্যটাকে একটু খেয়াল করো, বাক্যটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, এবার দেখো তো এই বাক্যটা কি ছিল বলতো? বাক্যটা ছিল যে আই হ্যাভ হ্যাড এ বুক, আই হ্যাভ হ্যাড এ বুক ছিল। তার মানে এই হ্যাভটা ছিল এই জায়গাটাতে। তার মানে আমরা বুঝতে পারতেছি হ্যাভ স্পষ্ট ভাবে একটি ফাইনিট ভাব, একে নন ফাইনিট ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। তার মানে এই হ্যাভটা হলো ফাইনিট ভাব, ফাইনিট ভাব। আর কারণ ফাইনিট ভাব কারণ ভি 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 নোট যে এগুলো ফাইনিট ভাব। আর এই হ্যাভটা ফাইনিট ভাবে হতে পারে, ফাইনিট ভাব হতে পারে, আবার নন ফাইনিট ভাব হতে পারে, কিন্তু এখানে কি ভাব? নন ফাইনিট ভাব, সিম্পল হিসাব, নন ফাইনিট ভাব, কারণ একটি বাক্যে দুইটি ফাইনিট ভাব বসতে পারে না। আর তাছাড়া স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হ্যাড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী। ওকে, আচ্ছা, তারপর একটু খেয়াল করো যে হ্যাড আই হ্যাড এ বুক, এটা প্রেজেন্ট টেন্সে ছিল, এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। এবার এই হ্যাডটা কি আর এই হ্যাডটা মানে একই কাহিনী, মানে এই হ্যাডটা যদি আমি বলি এটা হলো ফাইনাইট ভার্ব, আর এই হ্যাডটা হলো নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। কারণ হলো যে আই এর পরবর্তী যদি এই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ করো, তাহলে ইন্টারোগেটিভ আসলে অ্যাসার্টিভ করো, তার মানে ছিল যে আই আই হ্যাড হ্যাড এ বুক, আই হ্যাড এ বুক, বাক্যটা বলতো এটা ছিল। কিন্তু আমরা এই যে অক্সিলারি ভাবটা সামনে নিয়ে এসে ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি, অতএব এই অংশটুকু আমরা স্পষ্ট বুঝতে পারতেছি, স্পষ্ট বুঝতে পারতেছি যে এটা হলো ভি2। কিন্তু ভি2 বলতে, ভি2 তো বলতে কি, যেটা হলো অক্সিলারি ভার্ব, অ্যাজ হ্যাজ হ্যাড, যেটা তাই না, অক্সিলারি ভার্ব। ওকে, এই জন্য এটা ফাইনাইট ভার্ব এবং এটা কি নন ফাইনাইট ভার্ব। তার মানে এটা হলো এই যে নন ফাইনাইট ভি3, নন ফাইনাইট ভার্ব ভি3। তাহলে কি হলো, একটি বাক্যে একটি ফাইনাইট ভার্ব বসলো, পরেরটা অবশ্যই সেটা নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, এবার যদি কি, ও শেষ, শেষ আলহামদুলিল্লাহ। মানে সবগুলো উদাহরণ আমরা দিয়েছি, মানে কোন কোন জায়গা থেকে আসলে প্রশ্ন হতে পারে, একদম চিপাই চিপাই যা ছিল প্রশ্ন সব আজকে আমরা আলোচনা করবো সব। মানে ভর্তি পরীক্ষা যদি তোমার যদি এই টার্ম থেকে কোনো কোশ্চেন করে, তুমি যদি just এই নিয়মগুলো মাথায় ঢোকায় নিতে পারো, জাস্ট এতটুকু যদি মাথায় নিয়ে রাখতে পারো, তাহলে আমি বিশ্বাস করি যে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসার চান্সই নেই। যেভাবে প্রশ্ন করো কেন ভাই, নিউজ কি তারা কোথা থেকে দিয়ে বলো? ইংলিশ, ইংলিশ কোথা থেকে দেয়? মানে ইংলিশ মূলত কি জিনিস বলতো? আসমান থেকে নাজিল করে নাকি নতুন করে বানায় কিছু? না, ইংলিশ যা আছে তাই, স্ট্রাকচার শুধু তুমি নিজে নিজে যেভাবে স্ট্রাকচার যে টিচার যেভাবে করে ওইভাবে তুমি পড়ো। আর সব থেকে বড় কথা হলো ভাই, তোমাকে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। কেন পড়তে হবে? তুমি একটু খেয়াল করো তোমার বাবার দিকে, একটু তাকাও তোমার বাবার দিকে, দেখবা যে তুমি হয়তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, অথবা কোনো কোনো ক্ষেত্রে তুমি একদম নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে। তোমার বাবাকে কেউ সম্মান দেয় না, এলাকাবাসী তোমাকে কেউ গণে না, তোমার ফ্যামিলি সম্মান ওভাবে পায় না, কিন্তু তোমাকে নিয়ে তোমার বাবার বিশাল স্বপ্ন। তুমি চাইলেই তোমার এই পুরো গেমটাকে চেঞ্জ করে ফেলতে পারো একটা অ্যাডমিশন পরীক্ষা দিয়ে, একটা ইউনিভার্সিটি চান্স করে। বিশ্বাস করো, যেই দিন তুমি ইউনিভার্সিটি চান্স পাবা না, সেই দিন তোমার বাপ এলাকার প্রতিটি মানুষকে ধরে ধরে বলবে যে আমার ছেলেটা, আমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আর যখন বলবে যে আমার ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো বিশ্বাস করো ভাই, তোমার বাবার বুকটা গর্বে ভরে যাবে, তুমিও নিজেকে গর্ববোধ করবা। আহ,
সারা জীবনে কিচ্ছু দিতে পারলাম না বাবাকে, এই একটা শব্দ, আই অ্যাম এ পাবলিক ইয়ার, এই যে এই একটা বাক্য জাস্ট তোমার বাবার মনকে উৎফুল্ল করে দিবে, তোমার বাবার সম্মান বাড়িয়ে দিবে, তোমার রেসপেক্ট সমাজে স্টাবলিশ করতে বাবা। তুমি তুমি চাইলে তুমি একটা জায়গায় গিয়ে কোনো একটা কথা বললে সে কথার দাম থাকবে। তাই আমি বলি ভাই, সময় নষ্ট না করে একটু পড়তে বসো, নিজেকে নিয়ে ভাবো, একটু তোমার ফিউচারটাকে নিয়ে ভাবো। ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।